নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরান ইসরায়েল যুদ্ধ পরবর্তী অনিশ্চিত যুদ্ধবিরতি নিয়ে বিশেষ প্রতিবেদন। ইরান ইসরায়েল যুদ্ধ কি সত্যিই শেষ হয়েছে? তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা, এই শিরোনামের গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি সকলকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর অনুরোধ করছি প্রতিদিনের মতো, হয়তো আপনারা এতে একটু বিরক্ত হন, কিন্তু তবুও অনুরোধ করছি প্রতিদিনের মতো যে ভিডিওটা দেখা শেষ হলে, আপনাদের মনে হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, কাজে দেখবে। ভয়াবহ যুদ্ধের উত্তেজনা থেকে মধ্যপ্রাচ্য গত রবিবার থেকেই একটা ভঙ্গুর যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে। আপাতত সংঘর্ষ থেমেছে। তার মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটাকে 12 দিনের যুদ্ধ বলেছেন, সেই ইরান ইসরায়েল সংঘাত শেষ হয়েছে দৃশ্যত, অন্তত এখনো পর্যন্ত। এদিকে ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা সবাই কিন্তু দাবি করছেন যে যুদ্ধবিরতি হয়েছে তাদের শর্তেই। যদিও ইরানের কথাটাই বাস্তবতার নিরিখে কিন্তু সত্যি মনে হচ্ছে। এটা আমি যুদ্ধবিরতি হওয়ার সাথে সাথেই বলেছিলাম এবং আশা করছি বিস্তারিতভাবে আরও কয়েকটা ভিডিও আমরা তৈরি করব এই বিষয়টা নিয়ে। তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা সবাই দাবি করছেন যুদ্ধবিরতি হয়েছে তাদের শর্তেই। তবে আসল ঘটনা কি? এই যুদ্ধে ইসরায়েল কি অর্জন করলো? ইরানের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেয়া এই যুদ্ধে ইরান নিজের কৌশলগত সম্পদ রক্ষা করতে পারলো কিভাবে? এবং এই ভঙ্গুর এবং অনিশ্চিত যুদ্ধবিরতি সত্যিই কি শান্তির পথে যাত্রা করতে পেরেছে বা যাত্রা করতে পারবে? এমন হাজারো প্রশ্ন কিন্তু উঠছে। কিভাবে শুরু হয়েছিল সংঘর্ষ সে আপনারা জানেন। গত শনিবার দিনগত রাতে ইসরায়েলের অনুরোধে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে গুরুত্বপূর্ণ ইরানের স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে গত সোমবার ইরান মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদ এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই পর্যায়ে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য হয়তো দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের মুখোমুখি হলো। আমরা অন্তত ভেবেছিলাম এবং বিশ্ব সে কথাই ভাবছিল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আশ্চর্যজনকভাবে ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে ইসরায়েল এবং ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি ইরান ইসরায়েল সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলেছেন, যা বহু বছর ধরে চলতে এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত তিনি বলেছেন। শেষমেশ ইসরায়েল সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যে তার শুরু করা যুদ্ধেও আমেরিকাকে জড়াতে সক্ষম হয়েছে, এটা বিশ্ব দেখেছে। এর আগে 1967 এবং 1973 সালের যুদ্ধেও আমেরিকা ইসরায়েলকে উপকরণ দিয়ে সহায়তা করেছিল, কিন্তু সরাসরি অভিযান তখন চালায়নি। এবার সেই ব্যবধানও কিন্তু ঘুচিয়ে দিয়েছিল। বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর দেশের পাশে দাঁড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন, কারণ আমেরিকা সরাসরি ইরানে হামলা চালিয়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 4 ঘন্টার মধ্যেই ইসরায়েল দাবি করে যে ইরান থেকে ছোড়া 2টো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢুকেছে এবং সেগুলো প্রতিহত করা হয়েছে। পরে ইসরায়েল তেহরানের কাছে একটা রাডার স্টেশনেও হামলা চালায়। ইসরায়েলের এই আক্রমণের ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি তখন বলেন যে আমি সত্যিই অসন্তুষ্ট যে ইসরায়েল আজ সকালে আবার হামলা করেছে। তিনি আরও বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প আরও বলেছিলেন, দুটো দেশ এতদিন ধরে এত কঠিন যুদ্ধ করেছে যে নিজেরাই জানে না এখন কি করছে। ইরান ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা কিন্তু অস্বীকার করেছে। পরে গ্রিনিচ মান সময় অনুযায়ী বেলা 11টায় আবার যুদ্ধবিরতি কার্যকর হয়। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে আবার লেখেন, ইসরায়েল আর ইরান আক্রমণ করবে না, সব বিমান ঘুরে ঘরে ফিরে যাবে আর আকাশে বন্ধুত্ব সূচক হাত নাড়বে, কেউ আঘাত পাবে না, যুদ্ধবিরতি চলছে। ডোনাল্ড ট্রাম্প এটা লেখেন।
বলা নেই কোয়া নেই, বিনা কারণে সন্ত্রাসী হামলার মতো করে, চোরাইগোপ্তা হামলার মতো করে একতরফাভাবে শুরু করা এই যুদ্ধে ইসরায়েল কি পেল, এই প্রশ্ন কিন্তু বিশ্বে উঠছে, বিশেষজ্ঞরা করছেন। ইসরায়েল বহু বছর ধরেই বলে আসছে যে ইরান তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, কিন্তু তারা আগে কখনো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সরাসরি হামলা চালায়নি। কিন্তু 13ই জুন ইসরায়েল সেই সীমারেখা অতিক্রম করে, নাতাঞ্জ এবং ইস্পাহানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, বিমান হামলা চালায়। জবাবে ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইসরায়েল অতীতে সিরিয়া এবং ইরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু এবার অনেক দূরে, মানে প্রায় 1,500 কিলোমিটার দূরে জটিল অভিযান পরিচালনা করার সক্ষমতা দেখায় তারা, যদিও সেই সক্ষমতা তাদের 12 দিনের মধ্যে একেবারে গুঁড়িয়ে যায় বলা যায়। ইসরায়েলের এই অভিযানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় সবাই অবৈধ, অন্যায় বলে বিবেচনা করলেও ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সম্পূর্ণ বেআইনিভাবে দাবি করে যে তারা আত্মরক্ষায় এই হামলা করেছে। অথচ বিশ্ব সম্প্রদায়ের প্রায় সবাই ইসরায়েলের এই অন্যায় দাবির ব্যাপারে একমত নয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে বা এই বোমা শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করছে ইরান। এই কথাটা, ইসরায়েলের এই দাবিটা কোনো দেশই প্রায় বিশ্বাস করে না। যুদ্ধ চলাকালীন 18ই জুন বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমি বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের দৃঢ়তা এবং বাহিনীর সাফল্যে মুগ্ধ। মানে গোয়েবেলসীয় ডায়লগ একেবারে। নেতানিয়াহু তার দেশের পাশে দাঁড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেন। তেল আবিব ইরানে এই অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে এমন একটা সময়ে যখন ইসরায়েল এর আগেই ইরানের আঞ্চলিক মিত্র হুতি বিদ্রোহী, মানে ইয়েমেনের হুতি বিদ্রোহী, ফিলিস্তিনের গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহকে একাধিকবার আঘাত করেছে, কিন্তু তারা কেউই শেষ হয়নি। ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরিভাগে ব্যাপক ক্ষতি করেছে, আর আমেরিকা দাবি করে যে ইরানের পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ অংশও তারা ধ্বংস করে দিয়েছে। স্যাটেলাইটের অস্পষ্ট চিত্রে, আবছা চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আবছা প্রমাণ মিললেও বাস্তবে কি ধ্বংস হয়েছে সেটা যাচাই করার সত্যিই কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েলের দাবি মতো প্রায় 18-20টা পারমাণবিক বোমা বানানোর মতো ইরানের মজুদ থাকা সমৃদ্ধকরণ ইউরেনিয়ামেরই বা কি হলো বা কোথায় গেল তারও কোনো খবর নেই। আমেরিকার হামলার পর জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি সোমবার বলেছেন, এই সংস্থা সহ কেউই ফর্দর ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতি এই মুহূর্তে পরিপূর্ণভাবে মূল্যায়ন করতে পারেনি। গ্রোসি বলেছেন, এত শক্তিশালী বিস্ফোরণের পর সেন্ট্রিফিউজগুলো ভঙ্গুর এবং তাতে যথেষ্ট ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, কিন্তু সত্যি কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এছাড়া IAEA বলছে ইরানের কাছে এখন প্রায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এর ভাগ্যে কি ঘটেছে তা এখনো অজানা, কিন্তু আমরা তো এটা জানি যে কোনো রকম রেডিয়েন্স ছড়িয়ে পড়েনি, তার মানে তো সেই ইউরেনিয়াম অক্ষতই রয়েছে। এখনো পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন যে ইরানের এই কর্মসূচিকে তিনি আবার নতুন করে চালু হতে দেবেন না। এই মৌলিক দ্বন্দ্ব যদি সত্যি রয়ে যায় তাহলে সামনে আবারও পাল্টাপাল্টি হামলা, এমনকি আমেরিকার নতুন করে জড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। তবে গত মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি ইঙ্গিত দিয়েছেন যে এই কর্মসূচি, ইরানের এই কর্মসূচি একেবারেই সুরক্ষিত রয়েছে। আগেভাগেই পারমাণবিক উপকরণ পুনরুদ্ধারের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং উৎপাদন কিংবা সেবা যেন বন্ধ না হয় সেই পরিকল্পনা করেছিল ইরান। দেশটার আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এই বিবৃতিটা প্রকাশ করেছে। অন্যদিকে যুদ্ধবিরতির 3.5 ঘন্টা পর ইসরায়েলে যে দুটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল, যেটা একটু আগে বললাম, সেটা নিয়ে কিন্তু রহস্য থেকেই গিয়েছে। ইরান তো সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা অস্বীকার করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে সেই ব্যালিস্টিক দুটো ছুঁড়ল কে? সেটা কি ভুলবশত? ঠিক যেমন 2021 সালে ইরান ভুলক্রমে একটা ইউক্রেনীয় বিমান গুলি করে নামায়,
যেখানে 176 জন নিহত হয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ তেমনটাও হতে পারে। ভাববার মতো ব্যাপার হচ্ছে ইরান এবং ইসরায়েল কিন্তু শুধু যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, এটা আপনারা বুঝতে পাচ্ছেন যে শুধুমাত্র যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তাদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমের শান্তি চুক্তি হয়নি। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে দুটো সম্ভাব্য পথ খোলা আছে বলে মনে করছেন বিশ্লেষকরা, মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত আবারও IAEA এর তত্ত্বাবধানে পারমাণবিক কর্মসূচি পরিচালনা এবং একটা নতুন চুক্তি করা, যেমনটা 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময়েতে হয়েছিল JCPOA। যদিও সেই চুক্তি থেকে ইরান নয় আমেরিকাই একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকার সময়ে। এমন চুক্তি করা হলে তেহরানের ওপর তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ কমবে অবশ্যই। এই প্রচেষ্টায় ইউরোপীয় দেশগুলোর ইরান বিরোধী একটা ভূমিকা রয়েছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি মিলে গত 20 জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছে। সেখানে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাসও। তিনি মার্কিন হামলা ঠেকানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। আসলে তাদের কথাবার্তা, তাদের বার্তা তো একেবারে এটাই ছিল যে ইরান কোনো রকমভাবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে পারবে না, সুতরাং সেটা মানা ইরানের পক্ষে সম্ভবই নয়। এথেন্স বিশ্ববিদ্যালয়ের ভূ রাজনীতির শিক্ষক ইয়োআনিস কটুলাস বলেছেন, ইরান কূটনৈতিকভাবে ইউরোপকে পারমাণবিক কর্মসূচিতে আরও বেশি তত্ত্বাবধানের প্রস্তাব দিয়ে এবং এই কর্মসূচির ব্যাপারে ইরানের পক্ষ থেকে আরও বেশি প্রতিশ্রুতি দিয়ে ইউরোপকে পারমাণবিক কর্মসূচিতে আরও বেশি জড়ানোর চেষ্টা করবে। এই শিক্ষাবিদ আরও বলেছেন যে আমেরিকা একটা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি মেনে হয়তো নিতেও পারে, যেটা এই যুদ্ধের আগে 12 দিনের যুদ্ধের আগে একেবারেই মানা হচ্ছিল না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতিমধ্যে তা বলেওছেন। তাই আমেরিকা ইরানে সরকার পতনের চেষ্টা চালাবে এই সম্ভাবনা একেবারেই কম। এখন ইরানের একমাত্র ভরসা অনেকেই বলছেন যে ইউরোপ, কারণ রাশিয়া হয়তো তাদের কাছে এই যুদ্ধে সরাসরি সহযোগিতা না করার দরুন একটু অবিশ্বস্ত মনে হচ্ছে। তবে ইসরায়েল অতীতে ইরান এবং পশ্চিমাদের মধ্যে যে কোনো পারমাণবিক চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। ইসরায়েল নতুন চুক্তিকেও তারা মেনে নেবে বলে কিন্তু মনে হচ্ছে না। সব থেকে বড় কথা, এত কিছুর পর ইরান কি চুক্তির পথে হাঁটতে রাজি হবে? বিশেষ করে আমেরিকা যখন আগের চুক্তি তারা নিজেরাই ভেঙে দিয়েছে, মানে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনই আগের বারে ভেঙে দিয়েছে 2018 সালে, পরে আলোচনার শর্তও বদলে দিয়েছে এবং শেষ পর্যন্ত ভুয়ো আলোচনা চলার সময়েই দিব্যি ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ইসরায়েলের সঙ্গে মিলে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এত কিছুর পর ইরান কি সত্যিই আবার চুক্তির পথে হাঁটতে রাজি হবে? এটা সত্যি যে ইরানের পারমাণবিক কর্মসূচি সুরক্ষিতই আছে। ইরান আগেভাগেই পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলে পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়েছিল এবং উৎপাদন কিংবা সেবা যাতে বন্ধ না হয় সেই পরিকল্পনা ইরানের আগে থেকেই কিন্তু ছিল, এখন অন্তত বোঝা যাচ্ছে। এমনটা বলেছেন ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামিও। সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক অধ্যাপক আলী আনসারি আল জাজিরাকে বলেছেন, ইরানের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি এবং পিছু হটার ভাষা অনুযায়ী এই ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু আসবে। তবে দেশটার কিছু কর্মী নাকি ইতিমধ্যে পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি তুলেছেন। অবশ্য এখনো পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে একেবারেই অনড় রয়েছে। যেটা আগে বললাম, সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি একটা বিল অনুমোদন করেছে, যেখানে IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার প্রস্তাব পাশ হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে আবারও জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে তিনি আবার নতুন করে চালু হতে দেবেন না। তার মানে এই মৌলিক দ্বন্দ্ব যদি রয়েই যায়, তাহলে সামনে আবারও পাল্টাপাল্টি হামলা, এমনকি আমেরিকার নতুন জড়িয়ে পড়ার আশঙ্কা শুধু সময়ের অপেক্ষা, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়, বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত, তারপর সেই সংঘাতে আমেরিকার পুরোপুরি জড়িয়ে যাওয়া, তারপর হঠাৎ করে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা এবং 12 দিনের সেই যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আদেও দেখতে পাবেন না।
বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ, এমন সব সাক্ষাৎকার ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে। অন্যদিকে এই সব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিতাঞ্জুন, অভিষেক শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, পুণ্যপ্রসূন বাজপেয়ী, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। ইরান ইসরায়েল সংঘাত সহ যুদ্ধবিরতি সহ এই সংক্রান্ত আপডেট খবর, প্রতিবেদন ইত্যাদি নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি, জাকির হোসেন শেখ। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।